সিরিয়ালটি জনপ্রিয় হলেও এমন কিছু ভাবভঙ্গি দেখানো হয় সিরিয়ালটিতে যেটি একদমই মনে হয় না ভালো, দৃষ্টিকটু একটা ব্যাপার লাগে। কারণ এখনকার যুগে এত ভালো মানুষও পাওয়া যায় না যে নিজের গয়নার সমস্ত কিছুই ননদকে দিয়ে দেওয়া যায়, যতটাই ভালোবাসুক। বাপের বাড়ির গয়না নিজের কাছেও কিছুটা থাকে। আর এইরকমই দেখা গেল আজকে ফিমুলকে। তার শাশুড়ি যখন তাকে সমস্ত গয়নার কথা বলে সে বলে যে আমার গয়নাগুলো দিয়ে তার ননদকে সাজিয়ে দিতে। তারপরেই ফিমুল যখন চলে যায় তখন তার এক্স হাজব্যান্ড ফরাক তাকে দাঁড় করায়। দাঁড় করিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও, জোর হাত করে ক্ষমা চাই। বলে আমাকে আরেকটা কি সুযোগ দেওয়া যায় না? ভিমুল খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। এইদিকে তার ননদ তো বলতেই থাকে সীতাকার মাসি সাতকাণ্ড নাকি রামায়ণ শুনেছে, মেয়েটাকে এতদিন কষ্ট দিয়ে অত্যাচার করে আজকে আবার ভালো সাজা হচ্ছে। কেন ডাক না ওই প্রিয়াঙ্কাকে, ডেকে বল বিয়ে করতে, কেন সে কি আর বিয়ে করবে না বলেছে? এইদিকে শিমুল তখন বলে বাজারে কি মেয়ের অভাব পড়ে গেছে নাকি যার জন্য আমার খোঁজ করছো? এই কথাই বলে শিমুল সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন ফিমুল, ফিপাশা, ফদুবালা এবং ফুতুল চারজনে মিলে যায় ফিরথদের বাড়ি। তার দেখাশোনা কবে হবে, বিয়ে কবে হবে সেই নিয়ে দিন ঠিক করতে। এইদিকে ফিরথদের বাড়িতে কেউ থাকে না। ফিরথর বৌদি এবং ফিরথ একাই থাকে। ফিরথর বৌদি একটু বাঁকাটেরাভাবেই কথা বলে। পুতুল এই কথা সহ্য না করে তাকেই ঘুরিয়ে দুটো কথা শুনিয়ে দেয়। এইদিকে ফদুবালা দেবী তার মেয়েকে বলেন পুতুল, তোমাকে কি এটা শেখানো হয়েছে বড়দের সাথে এরকম কথা বলতে? আবারও অপমান পাল্টা অপমান চলতে থাকে। ফিরতোর বৌদি খুব বাজে ভাষাতেই কথা বলে। বলে আমি আর ফিরতো দুজনে মিলে শুয়েছিলাম, আওয়াজ পেয়ে কলিং বেলের আমার ঘুমটা ভেঙে যায়। এরকম কথাবার্তাগুলো শুনতে বোধহয় খুব একটা ভালো লাগে না। ফিরতো বড় বড় লোক চোখ করে তাকিয়ে থাকে। ফিরতো বলে হ্যাঁ আমি খবরের কাগজ পড়ছিলাম, চোখটা লেগে গিয়েছিল। আর তারপরে বৌদির এমন কথা শুনে বলে আমার বিয়েতে কি তোমার কোনো আপত্তি আছে? তখন ভিতর বৌদি বলে আমার ঘাড়ে কটা মাথা যে আমাদের এই বিয়েতে আপত্তি থাকবে? ফিমুল এবং ফিমুলের শাশুড়ি দুজনেই একই কথাই বলে। তখন সেই বৌদিও সেই একই কথাই রিপিট করে যে ছেলের যখন পছন্দ হয়েছে তখন আর আমরা কি করতে পারি? এত শিক্ষিত ছেলে, কত ভালো ভালো মেয়ে আসতো, তার জায়গায় এরকম একটা হাবলি মেয়েকে বিয়ে করে আনছে। কথাগুলো খুবই খারাপ লাগে। তারপর যখন ফিমুল বিয়ে আশীর্বাদের দিন ঠিক করতে পারে তখন তার বৌদি বলে তোমাদের তো খুব তাড়া দেখছি। তখন ফিরত বলে এইটা আমিই বলেছি, কারণ ওদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। তারপরে ফিমুলের সাথে তার স্বামীর সম্পর্ক, তার দেওরের সম্পর্ক, তারা জেলে, এইসব কথাও উঠতে থাকে। তখন ফিরত বলে আমি বলেছি তো তোমার এত কিসের আপত্তি হচ্ছে? তখন বৌদি বলে যে বাবা তুমি তো এখনই শ্বশুরবাড়ির হয়ে রেখে ঢেকে কথা বলছো, বিয়ের পরে কি করবে? তখন শিমুলটা আবারও জিজ্ঞাসা করে আপনার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? দেখে তো মনে হচ্ছে। এইদিকে ফিরতো তার বৌদিকে নাম ধরে তুই বলে ডাকতে থাকে। তখন এদের একটু সন্দেহ হলে ফিরতো সেটা ক্লিয়ার করে দেয় যে ও আগে আমার বন্ধু, তারপরে বৌদি, কারণ আগে আমরা একই সাথে পড়তাম। তো এই রকম কথাবার্তা শুনে তারা একটু চুপ হয়। এইদিকে ফুতুল বলে ওঠে আমরা দুজনে যখন বিয়ে করতে রাজি তখন ওর বৌদি বললো তো কি হয়েছে, তার কথা আর কে গুরুত্ব দেয়? এই কথা শুনে তো বৌদি আবার রিয়াক্ট করতে শুরু করে। তারপরে ওই পর্বটি শেষ হয়। এইদিকে ফিমুল বাড়ি ফিরে আসে, দেখে ফতদ্রু তার জন্য অপেক্ষা করছে। তখন ফতদ্রুকে বলে তুই আবার এসেছিস? ফতদ্রু কথাটা বলে কেন রে, আমার কি আসা বারণ ছিল? জানি না তো। তবে ফিমুলকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি? ফিমুল যখন বলে ফতুলদির বিয়ে সম্পর্কে গিয়েছিলাম, তখন ফতদ্রু বলে তুই কিন্তু আবার একটা ঝামেলায় জড়াবি। তো এইবার ফিমুল বলে এবার আমি একা যাব না, সঙ্গে তুইও যাবি, কারণ আমরা দুজন নতুন জীবন শুরু করছি, তাই কোথাও তুই গেলে আমিও সেখানে যাব। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।